হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করব এস ব্লক এলিমেন্টস। এর আগের ক্লাসে আমরা যেটা পড়েছিলাম ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিয়ডিসিটি ইন প্রপার্টিজ, সেখানে আমরা এস ব্লক এলিমেন্ট সম্পর্কে বেসিক কিছু জিনিস জেনেছিলাম, তাদের ইলেকট্রনিক কনফিগারেশন সম্পর্কে জেনেছিলাম। আর আজকে যেটা আমরা জানবো এস ব্লক এলিমেন্টসে, এখানে যেটা মূলত জানবো ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ সম্পর্কে তাদের বেশি করে জানবো, আর কেমিক্যাল রিয়াকশান সম্পর্কে জানবো। তো আজকে ফার্স্ট লেকচারে ফিজিক্যাল প্রপার্টিজ সম্পর্কে আমরা আলোচনা করব। তো এস ব্লক এলিমেন্টস কাদেরকে বলবো না, যে সমস্ত এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশনে লাস্ট ইলেকট্রন তার এফ সাবসেলে প্রবেশ করে তাদেরকে আমরা কি বলেছিলাম, এস ব্লক এলিমেন্ট বলেছিলাম। এগুলো আমরা জেনেছিলাম পিরিয়ডিসিটি টেবিলে। তো তাহলে এস ব্লক এলিমেন্টস কাদেরকে বলবো? এলিমেন্টস in which last electron enter in S subcell. S subcell is called S block elements. S block elements in which last electron enter in S subcell is called S block element. তাহলে যে সমস্ত এলিমেন্টের লাস্ট ইলেকট্রন তার এস সাবসেলে প্রবেশ করে তাদেরকে আমরা কি বলবো? এস ব্লক এলিমেন্ট বলবো। কিছু এক্সাম্পল দেখে নেব। ধরো লিথিয়াম হচ্ছে 3 ইলেকট্রনিক কনফিগারেশন করলে কি হবে? 1s2 2s1। এই ক্ষেত্রে লাস্ট ইলেকট্রন কোথায় প্রবেশ করেছে? 2s সাবসেলে প্রবেশ করেছে, সুতরাং এটি এস ব্লক এলিমেন্ট। সোডিয়াম, যদি সোডিয়ামের কথা বলি, সোডিয়াম 11 1s2 2s2 2p6 and 3s1। এক্ষেত্রেও দেখছি যে লাস্ট ইলেকট্রন কোথায় প্রবেশ করেছে? এস সাবসেলে প্রবেশ করেছে, সুতরাং এটিও কি হবে? এস ব্লক এলিমেন্ট। ধরো পটাশিয়াম 19 কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p6। 18টা হয়ে গেল 10, আর 12 6 18, এখানে হবে কি 4s1। এক্ষেত্রে লাস্ট ইলেকট্রন কোথায় প্রবেশ করেছে? 4s সাবসেলে প্রবেশ করেছে, সুতরাং এগুলি হচ্ছে এস ব্লক এলিমেন্টস। যদি আমরা দেখি আরো কিছু উদাহরণ দেখি, বেরিলিয়াম হচ্ছে 4। এর ক্ষেত্রে কি করব? 1s2 2s2, তাহলে লাস্ট ইলেকট্রন কোথায় প্রবেশ করেছে? 2s সাবসেলে প্রবেশ করেছে, সুতরাং এটি এস ব্লক এলিমেন্ট। ধরো ম্যাগনেসিয়াম 12 ইলেকট্রনিক কনফিগারেশন করব 1s2 2s2 2p6 and 3s2। এক্ষেত্রে লাস্ট ইলেকট্রন কোথায় প্রবেশ করেছে? এস সাবসেলে প্রবেশ করেছে, সুতরাং এগুলোকে বলবো এস ব্লক এলিমেন্টস। তাহলে কি বললাম না, যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাসে লাস্ট ইলেকট্রন কোথায় প্রবেশ করছে? তার এস সাবসেলে প্রবেশ করছে। এস সাবসেলে প্রবেশ করলে সেগুলোকে আমরা কি বলবো? এস ব্লক এলিমেন্টস বলবো। এবার এস ব্লক এলিমেন্টের ভাগ। In S block elements, we have only two groups. এস ব্লকের দুটো ভাগ রয়েছে, দুটো গ্রুপ রয়েছে। তো এইভাবে ঠিক রয়েছে এস ব্লকে কি রয়েছে? দুটো করে গ্রুপ থাকছে, একটা হচ্ছে কি গ্রুপ 1 আর একটা হচ্ছে গ্রুপ 2। গ্রুপ 1 আর একটা হচ্ছে
গ্রুপ 2 রয়েছে। এবারে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর এলিমেন্টগুলো সম্পর্কে আমরা জানব। কিরকম জানব? তো গ্রুপ 1 একদিকে আমরা লিখব গ্রুপ 1, একদিকে লিখব গ্রুপ 2। এদিকে লিখব আমরা কি? গ্রুপ 1, আর এদিকে লিখব আমরা কি? গ্রুপ 2। এদিকে লিখব গ্রুপ 1, গ্রুপ 2। গ্রুপ 1 এ যে সমস্ত এলিমেন্টগুলো রয়েছে সেগুলো কি না লিথিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এন্ড ফ্রান্সিয়াম। এগুলো হচ্ছে কি, এদের যদি পিরিয়ড দেখি আমরা, লিথিয়াম হচ্ছে কি সেকেন্ড পিরিয়ড, লিথিয়াম সেকেন্ড পিরিয়ড, এটা হচ্ছে থার্ড পিরিয়ড, এটি ফোর্থ, এটা হচ্ছে ফিফথ, এটা হচ্ছে সিক্স, আর এটি হচ্ছে সেভেন্থ পিরিয়ড। এদিকে পিরিয়ডগুলো লিখলাম। তো কি বললাম? গ্রুপ 1 এর যে সমস্ত এলিমেন্ট রয়েছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এদের যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করি তাহলে দেখতে পাবো যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তার সঙ্গে কি বলেছিলাম? এটা হচ্ছে 2s1, এটা হচ্ছে 3s1, 4s1, 5s1, 6s1 and 7s1। তো এদের প্রত্যেকের লাস্ট ইলেকট্রন কি রয়েছে? একটি করে রয়েছে। গ্রুপ 1 এর প্রত্যেকটা এলিমেন্টের লাস্ট ইলেকট্রন কত থাকে? এস সাবসেলে একটি করে ইলেকট্রন থাকে। আর যদি আমরা গ্রুপ 2 এর ক্ষেত্রে ধরি সেক্ষেত্রে কি হবে না বেরিলিয়াম, গ্রুপ 2 এর যে সমস্ত এলিমেন্টগুলো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এন্ড রেডিয়াম। ঠিক আছে, থাকলো কি রেডিয়াম। কি বলেছিলাম? বেটা, মাগে, কাঠ, স্কুটার বা রাজি, এটা ছিল গ্রুপ 2। আর এটা ছিল কি হালিনাকা, রবসে, ফারিয়া। উপরের দিকে কি রয়েছে? হাইড্রোজেন রয়েছে, হালিনাকা, রবসে, ফারিয়া। এদের যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি সেটা পাবো কি না হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এটা হবে কি না 2s2, 3s2, 4s2, 5s2, 6s2 and 7s2। তো এরা কি করবে না হিলিয়াম পর্যন্ত ইলেকট্রনিক কনফিগারেশন ফুলফিল থাকবে, তারপরে শেষ পক্ষে করা থাকবে দুটো ইলেকট্রন থাকবে, এর ক্ষেত্রে দুই। তো গ্রুপ 2 যে সমস্ত এলিমেন্টগুলো রয়েছে তাদের প্রত্যেকের বাইরের পক্ষে করা থাকে দুটো করে ইলেকট্রন থাকে। আমরা জেনেছিলাম যে NS এ যদি একটা ইলেকট্রন থাকে, 4s সাবসেল যদি NS এ একটি মাত্র ইলেকট্রন থাকে তাহলে সেটি গ্রুপ 1 এর এলিমেন্ট থাকে, আর NS সাবসেলে যদি দুটো ইলেকট্রন থাকে তাহলে সেটা গ্রুপ 2 এলিমেন্ট। তাহলে এখানে দেখতে পাচ্ছি তাহলে এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি ছিল? জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। গ্রুপ 1 এর ক্ষেত্রে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি ছিল না NS1। এখানে NS1 যদি NS এ প্রত্যেকের ক্ষেত্রে দেখো একটি করে ইলেকট্রন রয়েছে, আর এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি ছিল? NS2। গ্রুপ 2 প্রত্যেকটা এলিমেন্টের কি ছিল? NS এ দুটো করে ইলেকট্রন ছিল। এবং সবথেকে ইম্পর্টেন্ট জিনিস দেখো, গ্রুপ 1 এর যে এলিমেন্ট রয়েছে তার লাস্ট যে এলিমেন্ট ফ্রান্সিয়াম, এটা এখানে যে ফ্রান্সিয়াম রয়েছে গ্রুপ 1 এর যে লাস্ট এলিমেন্ট ফ্রান্সিয়াম, আরেকটা রয়েছে কি বলতো গ্রুপ 2 এর যে লাস্ট এলিমেন্ট সেটা হচ্ছে কি? রেডিয়াম। গ্রুপ 1 এবং গ্রুপ 2 লাস্ট যে এলিমেন্ট
গ্রুপ 1 এ রয়েছে ফ্রান্সিয়াম আর গ্রুপ 2 রয়েছে রেডিয়াম। এই দুটো হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। কি বললাম, গ্রুপ 1 এবং গ্রুপ 2 লাস্ট যে ইলেকট্রন সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। তাহলে একটু মুছে দিই। Francium and radium are radioactive elements. Francium and radium হচ্ছে আর radioactive। radioactive elements। তো এই এস ব্লক এলিমেন্টের সমস্ত এলিমেন্টের আমরা কি করব, প্রপার্টিজ নিয়ে আলোচনা করব, তাদের ফিজিক্যাল কেমিক্যাল রিঅ্যাকশন সম্পর্কে আলোচনা করব। কিন্তু এই দুটো যে এলিমেন্ট ফ্রান্সিয়াম আর রেডিয়াম, এরা রেডিও অ্যাক্টিভ হওয়ার জন্য আমরা এদের কোনো প্রপার্টিজ এখানে আলোচনা করব না, বাকি সমস্ত এলিমেন্টগুলোর কি করব, প্রপার্টিজ আলোচনা করব। আরেকটা জিনিস দেখবে যে গ্রুপ 2 এলিমেন্টসের সমস্ত ইনার সেলগুলো কি থাকে, কমপ্লিটলি ফিল থাকে। ফর গ্রুপ 2 elements all inner cell are completely filled থাকে। for group 2 elements all inner cell are completely filled থাকে। আর কমপ্লিটলি ফিল থাকে। গ্রুপ 2 যে সমস্ত এলিমেন্টগুলো আছে, কি বলেছিলাম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এদের যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করি তবে সেক্ষেত্রে দেখতে পাবো তাদের যে ইনার সেলগুলো আছে সেই ইনার সেলগুলো কমপ্লিটলি ফিল থাকে। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। ধরুন ম্যাগনেসিয়াম, এক্সাম্পল হচ্ছে কি ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি আমরা দেখতে পাবো 1s2 2s2 2p6 and 3s2। তো দেখতে পাচ্ছ ভেতরের যে সেলগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা কি থাকছে, কমপ্লিটলি ফিল থাকছে। তাহলে আমরা বলতে পারি যে গ্রুপ 2 যে সমস্ত এলিমেন্টগুলো রয়েছে সেই এলিমেন্টের ইনার সেল যেগুলো রয়েছে সেই ইনার সেলগুলো কমপ্লিটলি ফিল থাকে। এরপরে আমরা আলোচনা করব প্রপার্টিজ। কি করব, প্রপার্টিজ, ফিজিক্যাল প্রপার্টিজ। সবথেকে প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ। ফিজিক্যাল প্রপার্টিজ, ফিজিক্যাল প্রপার্টিজ কাদের আলোচনা করব না, অ্যালকালি এন্ড অ্যালকালাইন আর্থ মেটাল দুটো গ্রুপের ফিজিক্যাল প্রপার্টিজকে আমরা একসঙ্গে আলোচনা করব। একই সঙ্গে কম্পেয়ার করে দুটো গ্রুপের ফিজিক্যাল প্রপার্টিজকে আমরা আলোচনা করব। সিমিলারলি ভাবে দুটো গ্রুপের কেমিক্যাল প্রপার্টিজগুলোকে আমরা কি করব, একই সঙ্গে আলোচনা করব। কাদের ক্ষেত্রে না, অ্যালকালি এন্ড অ্যালকালাইন আর্থ মেটাল। অ্যালকালি এন্ড অ্যালকালাইন alkali and alkaline earth metal। alkali and alkaline earth metal এর আমরা কি করব না, ফিজিক্যাল প্রপার্টিজ গুলো আলোচনা করব। ফিজিক্যাল প্রপার্টিজ গুলো কি না, এক নম্বর হচ্ছে অ্যাটমিক এনার্জি, অ্যাটমিক রেডি, সেকেন্ড হচ্ছে আয়নিক রেডি, থার্ড হচ্ছে ভ্যালেন্সি, ফোর্থ হচ্ছে আয়নাইজেশন এনার্জি।
কি বললাম, এক নম্বর হচ্ছে অ্যাটমিক রেডি, আয়নিক রেডি, ভ্যালেন্সি, আয়নাইজেশন এনার্জি। এরপরে যেটা হচ্ছে ফিজিক্যাল স্টেট, ফিজিক্যাল স্টেট, ফিজিক্যাল স্টেট। তারপর হচ্ছে মেটালিক ক্যারেক্টার, মেটালিক ক্যারেক্টার। ষষ্ঠ হচ্ছে মেটালিক ক্যারেক্টার, মেটালিক ক্যারেক্টার, মেটালিক ক্যারেক্টার। সপ্তম হচ্ছে মেল্টিং এন্ড বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট এন্ড বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট। অষ্টম যেটা হচ্ছে সেটা হচ্ছে ডেনসিটি, ডেনসিটি। তো এখানে অ্যালকালিন, অ্যালকালাইন, আর্ট মেটালের সবথেকে গুরুত্বপূর্ণ যে ফিজিক্যাল প্রপার্টিসগুলো রয়েছে, সেই গুরুত্বপূর্ণ ফিজিক্যাল প্রপার্টিসগুলোর মধ্যে হচ্ছে অন্যতম এক নম্বর হচ্ছে অ্যাটমিক রেডি, আয়নিক রেডি, ভ্যালেন্সি, আয়নাইজেশন এনার্জি, ফিজিক্যাল স্টেট, মেটালিক ক্যারেক্টার, বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট এন্ড ডেনসিটি। এর মধ্যে অ্যাটমিক রেডি সম্পর্কে আমরা আলোচনা করেছি, আয়নিক রেডি সম্পর্কে আলোচনা করেছি, ভ্যালেন্সি সম্পর্কে আমরা জানি, সেই সঙ্গে জানি আয়নাইজেশন এনার্জি সম্পর্কে আমরা জানি, আর মেটালিক ক্যারেক্টার সম্পর্কে আমরা কি করেছি না তার যেখানে ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস এন্ড পিরিয়ডিসিটি ইন প্রপার্টিজ সেখানে আমরা আলোচনা করেছিলাম। এখানে শুধু জানবো তাদের ট্রেন্ডগুলো কি, ওইটা নিয়ে আর ডিপলি এখানে ডিসকাস করব না, করে টাইম নষ্ট করব না। শুধু তাদের গ্রুপ 1 এর গ্রুপ 2 যে এলিমেন্টগুলো রয়েছে তাদের যে অর্ডারগুলো সেখানে আমরা জানবো। তো কপি করে নাও, নিশ্চয়ই কপি করে নিয়েছো। নেক্সট আলোচনা করব। এক নম্বর যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি অ্যাটমিক রেডি, অ্যাটমিক রেডি। অ্যাটমিক রেডি, এই অ্যাটমিক রেডিটা কাদের ক্ষেত্রে আমরা আলোচনা করব না একদিকে আমরা নিয়ে নেব গ্রুপ 1 আর একদিকে নিয়ে নেব গ্রুপ 2। এটা হচ্ছে গ্রুপ 1 আর একদিকে নিয়ে নেব গ্রুপ 2। গ্রুপ 2 এদিকে আমরা যে অ্যাটমিক রেডি গ্রুপ 1 এর এলিমেন্টের আলোচনা করব, আর এই সাইডে আমরা আলোচনা করব গ্রুপ 2। একই সঙ্গে দুটোকে আমরা আলোচনা করব না। গ্রুপ 1 এর যে সমস্ত এলিমেন্টগুলো রয়েছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, আমরা জানি অন ডিসেন্ডিং দ্য গ্রুপ কি হয় অ্যাটমিক রেডিয়াস কি করতে থাকে, ইনক্রিজ করতে থাকে। কারণ গ্রুপ বরাবর যত নিচের দিকে নামতে থাকবো নাম্বার অফ সেল ইনক্রিজ করবে, আর নাম্বার অফ সেল ইনক্রিজ করছে মানে তার সাইজ ইনক্রিজ করবে, আর সাইজ বাড়ছে মানে তার রেডিয়াসটাও বৃদ্ধি পাচ্ছে। কারণ সাইজ যত বড় হবে নিউক্লিয়াস এবং সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনের মধ্যে কি হবে দূরত্ব বাড়বে। ঠিক এভাবে তো প্রথমে নিউক্লিয়াস ছিল, এভাবে এক নম্বর ছিল, আবার কি থাকবে নিচের দিকে দুটো যখন সেল থাকবে বড় হবে, আবার যখন 3 নম্বরে সেল হবে ধীরে ধীরে কি থাকবে এভাবে অ্যাটমিক রেডিয়াস ডাউন দ্য গ্রুপ কি থাকবে বাড়তে থাকবে। এটা আমরা আগে শিখেছিলাম, এত বেশি আমরা এখানে আলোচনা করব না। কি বললাম ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ, তাই গ্রুপ 1 এর যে সমস্ত এলিমেন্টগুলো রয়েছে তাদের অ্যাটমিক রেডিয়াস ডাউন দ্য গ্রুপ কি করে ইনক্রিজেস, তাহলে জানলাম ইনক্রিজেস, increases down the group, down the group, গ্রুপ বরাবর যত নিচের দিকে নামবো তাদের অ্যাটমিক রেডিয়াস বাড়তে থাকবে। ধরো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এন্ড ফ্রান্সিয়াম, এদের ক্ষেত্রে কি ডাউন দ্য গ্রুপ কি থাকবে অ্যাটমিক রেডিয়াস বাড়তে থাকবে। সিমিলারলি গ্রুপ 2 এলিমেন্টের ক্ষেত্রেও increases down the group, increases down the group, গ্রুপ বরাবর যত নিচের দিকে নামবো তাদের অ্যাটমিক রেডিয়াস কি থাকবে বাড়তে থাকবে। যেমন বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এন্ড রেডিয়াম, তাহলে গ্রুপ বরাবর যত নিচের দিকে নামতে থাকবো তাদের অ্যাটমিক রেডিয়াস বাড়তে থাকবে। আরেকটা জিনিস যেটা কি না পিরিয়ড বরাবর যখন লেফট টু রাইটের দিকে যাব
তত তাদের কি আয়তন কি থাকবে, কমতে থাকবে। সুতরাং যত আমরা পিরিয়ড লেফট টু রাইটে যাব একটা নির্দিষ্ট পিরিয়ডে, তত কি হবে, নিউক্লিয়ার চার্জ বাড়বে, আর নিউক্লিয়ার চার্জ বৃদ্ধির জন্য কি অ্যাট্রাকশন বাড়বে, আর অ্যাট্রাকশন যত বাড়বে তত রেডিয়াস কি হবে, ডিক্রিজ করবে। সুতরাং বলতে পারি ভলিউম অফ অ্যালকালি মেটালস আর গ্রেটার দেন ভলিউম অফ অ্যালকালাইন আর্থ মেটাল। তাহলে এটা বলতে পারি ভলিউম অফ অ্যালকালি মেটাল greater than alkaline earth metal, alkaline earth metal metals। তাহলে আমরা বলতে পারি কি না লিথিয়ামের ভলিউম কি হবে, বড় হবে কার থেকে, বেরিলিয়ামের থেকে। एग्जांपल যদি আমরা জানি কি হবে না লিথিয়ামের ভলিউম গ্রেটার দেন হবে কি বেরিলিয়ামের থেকে। সিমিলারলি সোডিয়ামের ভলিউম কি হবে, গ্রেটার কার থেকে, ম্যাগনেসিয়ামের থেকে। তো এইরকম তাহলে অ্যালকালি মেটালগুলোর কি থাকে, ভলিউম অনেক বেশি থাকে তার থেকে, অ্যালকালাইন আর্থ মেটালগুলোর থেকে। এরপরে আমরা জানবো কি আয়নিক রেডিয়াস, শুধু এটা মুছে দিচ্ছি। আয়নিক রেডিয়াস তোমরা এটা করবে না, এখানে যেটা আলোচনা করবো আয়নিক রেডিয়াস। আয়নিক রেডিয়াস, এই আয়নিক রেডিয়াসের ক্ষেত্রে কি না গ্রুপ 1 এর যে এলিমেন্টগুলো আছে তাদের যত নিচে যাব, গ্রুপ বরাবর যত নিচের দিকে যাব তাদের আয়নিক রেডিয়াস কি করবে, ইনক্রিজ করবে। আর গ্রুপ 2 এলিমেন্টের ক্ষেত্রেও গ্রুপ বরাবর যত নিচের দিকে যাব তাদের ক্ষেত্রেও কি হবে, আয়নিক রেডিয়াস ইনক্রিজ করবে। না গ্রুপ 1 এর যে সমস্ত এলিমেন্টগুলো রয়েছে গ্রুপ বরাবর যত নিচের দিকে যাব তাদের আয়নিক রেডিয়াস তত ইনক্রিজ করবে। সিমিলারলি গ্রুপ 2 এর যে সমস্ত এলিমেন্টগুলো রয়েছে তাদের আয়নিক রেডিয়াস কি করবে, ইনক্রিজ করবে। যেমন লিথিয়াম, এদের অর্ডারটা কি হয়, লিথিয়াম প্লাস সোডিয়াম, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এন্ড ফ্রান্সিয়াম, ফ্রান্সিয়াম। তো এদের প্রত্যেকের একটা করে প্লাস কিসের জন্য না, এদের সবথেকে বাইরের কক্ষে কটা থাকে, একটা ইলেকট্রন থাকে, ওই একটা ইলেকট্রন বর্জন করে তারা ক্যাটায়নে পরিণত হয়। আর গ্রুপ 2 এর যে সমস্ত এলিমেন্টগুলো রয়েছে যেমন বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম এন্ড বেরিয়াম এন্ড রেডিয়াম, এদের সর্ববহিষ্ঠ কক্ষে কতগুলো করে ইলেকট্রন থাকে না আমরা জেনেছি না গ্রুপ 2 এর যে সমস্ত এলিমেন্টগুলো রয়েছে তাদের সর্ববহিষ্ঠ কক্ষে দুটো ইলেকট্রন থাকে। ওই দুটো ইলেকট্রন যদি ওটা রিলিজ করে দেয় তাহলে কি হবে, ওটা স্টেবল স্টেটে পৌঁছে যাবে, তাই কি না, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তো এই জন্য এদের 2 প্লাস। তাহলে এদের গ্রুপ বরাবর যত নিচের দিকে যাব তত কি হবে, আয়নিক রেডিয়াস ইনক্রিজ করবে। সিমিলারলি গ্রুপ 2 এর যে সমস্ত এলিমেন্টগুলো রয়েছে তাদের ক্ষেত্রেও কি হচ্ছে, আয়নিক রেডিয়াস ইনক্রিজ করবে। এবারে যদি আমরা কি বলি পিরিয়ড টেবিলে লেফট টু রাইট যত দিকে যাব তত কি হয়, তাদের ব্যাসার্ধ তত সংকুচিত হয়, ছোট হয়ে যায়, আয়তন তত কি হয়, ছোট হয়ে যায়। তাহলে সেই হিসেবে বলতে পারি যে লিথিয়াম প্লাসের আয়তন কি হবে না বেরিলিয়াম 2 প্লাসের থেকে বড় হবে। দেখো এর আগে আমরা আয়নিক রেডিয়াস যখন পড়িয়েছিলাম সেখানে বলেছিলাম যে আইসোইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে, আইসোইলেকট্রনিক ক্যাটায়নের ক্ষেত্রে চার্জ যত বাড়বে তার ব্যাসার্ধ তত কমবে, কারণ সেখানে কি সর্ববহিষ্ঠ কক্ষে ইলেকট্রন সংখ্যার তুলনায় কেন্দ্রে প্রোটন সংখ্যা অনেক বেশি থাকে। কেন্দ্রে প্রোটন সংখ্যা বেশি থাকার মিনস হচ্ছে কি না সেখানে নিউক্লিয়ার চার্জ অনেক বেশি থাকে, যার জন্য কি থাকে না সেখানে ব্যাসার্ধ অনেক কম হয়। এর ক্ষেত্রেও হচ্ছে কি বাইরের কক্ষে ইলেকট্রন 2, এর ক্ষেত্রেও বাইরের কক্ষে ইলেকট্রন 2, এর ক্ষেত্রে হচ্ছে কি প্রোটন কতগুলো থাকে 3, এর ক্ষেত্রে হচ্ছে প্রোটন 4। তো এর ক্ষেত্রে দুটো ইলেকট্রনকে 4টি প্রোটন টানছে আর এর ক্ষেত্রে দুটো ইলেকট্রনকে 3খানা প্রোটন টানছে। তাহলে কোন ক্ষেত্রে ব্যাসার্ধ সবথেকে ছোট হবে, যে ক্ষেত্রে প্রোটন সংখ্যা বেশি। প্রোটন মিন্স নিউক্লিয়ার চার্জ বেশি, নিউক্লিয়ার চার্জ বেশি হওয়ার জন্য এদের অ্যাট্রাকশন অনেক বেশি থাকে, ফলে ব্যাসার্ধ অনেক ছোট হয়। তাহলে একইভাবে আমরা বলতে পারি যে কার ক্ষেত্রে সোডিয়াম প্লাস আয়তন বড় হবে কার থেকে, ম্যাগনেসিয়াম 2 প্লাসের আয়তনের থেকে। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি ভ্যালেন্সি। ভ্যালেন্সি
ভ্যালেন্সি। ভ্যালেন্সি এদের ক্ষেত্রে কি হবে? গ্রুপ 1 অ্যালকালি মেটালস। তাহলে কি বললাম? অ্যালকালি মেটালস আর মনোভ্যালেন্ট, কারণ এদের সর্ববয়স্ক কক্ষে একটা ইলেকট্রন রয়েছে, আর অ্যালকালাইন আর্থ মেটালস হচ্ছে ডাইভ্যালেন্ট। কি বললাম? অ্যালকালি মেটালস আর অ্যালকালি মেটালস আর মনোভ্যালেন্ট। মনোভ্যালেন্ট কি বললাম? এটা হচ্ছে মনোভ্যালেন্ট। আর অ্যালকালাইন আর্থ মেটাল, হ্যাঁ অ্যালকালাইন আর্থ মেটালস আর ডাইভ্যালেন্ট। কি বললাম না, যে সমস্ত অ্যালকালি মেটালগুলো রয়েছে তারা কি হচ্ছে? মনোভ্যালেন্ট। আর অ্যালকালাইন আর্থ মেটালগুলো রয়েছে সেগুলো ডাইভ্যালেন্ট। যেহেতু এরা মনোভ্যালেন্ট, এদের ভ্যালেন্সি কত? 1। এদের ভ্যালেন্সি হচ্ছে 1, আর এদের ভ্যালেন্সি হচ্ছে 2। এদের ভ্যালেন্সি হচ্ছে 2। দেখো কি করে এদের ভ্যালেন্সি 1? যদি আমরা লিথিয়ামের ক্ষেত্রে করি, লিথিয়াম 3, তাহলে 1s2 and 2s1। এদের সর্ববয়স্ক কক্ষে কটা ইলেকট্রন রয়েছে? একটি ইলেকট্রন রয়েছে। সুতরাং এদের ভ্যালেন্সি কত? এরা একটা ইলেকট্রনকে বর্জন করে দিয়ে কি হবে? স্টেবল হয়ে যাবে। সুতরাং এদের ভ্যালেন্সি হচ্ছে 1। যদি আমরা কি করি? ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে করি, एग्जांपल ম্যাগনেসিয়ামের যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি তাহলে আমরা দেখতে পাবো 1s2 2s2 2p6 and 3s2। তাহলে এদের বাইরের পক্ষে কটা ইলেকট্রন থাকছে? দুটো ইলেকট্রন থাকছে। সুতরাং এরা হচ্ছে কি? ডাইভ্যালেন্ট। এরা হচ্ছে ডাইভ্যালেন্ট। এরপরে গেল কি? আয়নাইজেশন এনার্জি। এরপরে আমরা আলোচনা করব আয়নাইজেশন এনার্জি। আয়নাইজেশন এনার্জি আয়নাইজেশন এনার্জি কি করব? আয়নাইজেশন এনার্জি। তো গ্রুপ 1 এর যে সমস্ত এলিমেন্টগুলো রয়েছে তাদের আয়নাইজেশন এনার্জি গ্রুপ বরাবর যত নিচের দিকে যাব তত কি করবে? ডিক্রিজ করবে। আয়নাইজেশন এনার্জি ডিক্রিজেস ডাউন দ্য গ্রুপ। আয়নাইজেশন এনার্জি decreases down the group, down the group বরাবর যত নিচের দিকে নামবো আয়নাইজেশন এনার্জি তত কি করবে? ডিক্রিজ করবে। এদের ক্ষেত্রেও সেম, আয়নাইজেশন এনার্জি decreases down the group, down the গ্রুপ বরাবর যত নিচের দিকে নামবো তত কি হবে? আয়নাইজেশন এনার্জি ডিক্রিজ করবে। কারণটা কি না আমরা জানি আয়নাইজেশন এর গ্রুপ বরাবর কেন আয়নাইজেশন ডিক্রিজ করবে? কারণ আমরা আগে শিখেছি আয়নাইজেশন এনার্জি ইনভার্সলি প্রপোর্শনেট উইথ সাইজ। সাইজ যত বড় হবে তার আয়নাইজেশন এনার্জি তত কি হবে? কম হবে। কারণ তাহলে গ্রুপ বরাবর যত নিচের দিকে যাব তত কি হয়? সাইজ বাড়তে থাকে, আর সাইজ বৃদ্ধি পাওয়ার জন্য তাদের আয়নাইজেশন এনার্জি কি হয়? ডিক্রিজ করবে। তাহলে এদের ক্ষেত্রে সেম। তাহলে গ্রুপ 2 এর ক্ষেত্রেও ঠিক একই ভাবে আয়নাইজেশন এনার্জি ইনভার্সলি প্রপোর্শনেট উইথ সাইজ। সাইজের সঙ্গে কি করবে? ইনভার্সলি প্রপোর্শনেট হবে। সাইজ যত বড় হবে আয়নাইজেশন এনার্জি তত কম হবে, আর সাইজ যত ছোট হবে আয়নাইজেশন এনার্জি তত অনেক বেশি হবে। তাহলে এদের যদি অ্যাকচুয়াল অর্ডারটা দেখি তাহলে কি হবে না লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এন্ড ফ্রান্সিয়াম। এদের আয়নাইজেশন অর্ডার কি হবে? গ্রুপ 2 এর এলিমেন্টসে আয়নাইজেশন এনার্জি
না বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম অ্যান্ড রেডিয়াম। কি বললাম না গ্রুপ বরাবর যত নিচের দিকে নামতে থাকবো তত কি হবে, তাতে আয়নাইজেশন এনার্জি ডিক্রিজ করবে। কারণ আয়নাইজেশন এনার্জি ইনভার্সলি প্রপোর্শনেট উইথ সাইজ, সাইজ যত বড় হবে তার আয়নাইজেশন এনার্জি তত কম হবে। এর সম্পর্কে আমরা ডিপলি ডিসকাস করেছি কোথায় না পিরিয়ডিসিটি ইন কেমিক্যাল প্রপার্টিজে আয়নাইজেশন এনার্জি যে লেকচারটা ছিল ওখানে আলোচনা করেছি। যদি কারো বুঝতে হয় তাহলে আয়নাইজেশন এনার্জিটা সেখানে ভালো করে বুঝে নিও একবার সেই লেকচারটা দেখে। এরপরে আমরা আলোচনা করব ফিজিক্যাল স্টেট। কি নিয়ে আলোচনা করব? ফিজিক্যাল স্টেট। ফিজিক্যাল স্টেট ফিজিক্যাল স্টেট ঠিক আছে। ফিজিক্যাল স্টেটটা কি না অ্যালকালি মেটাল আর সিলভারি হোয়াইট, এদেরকে দেখতে কেমন, এদের বর্ণ কেমন না সিলভারি হোয়াইট। অ্যালকালি মেটালস আর অ্যালকালি মেটালস আর সিলভারি হোয়াইট, silvery white. These are soft metals. These are soft metal and so can be cut with knife and so can be cut with knife. কি বললাম না এই অ্যালকালি মেটালস গুলো থাকে সিলভারি হোয়াইট থাকে, এরা চকচকে সাদা। আর এগুলো কি থাকে অ্যালকালাইন আর্থ মেটাল আর সিলভারি। অ্যালকালাইন আর্থ মেটাল আর সিলভারি আর অ্যালকালাইন আর দিস আর অলসো সফট। এই মেটালগুলো অ্যালকালাইন আর্থ মেটালগুলো নরম, দিস আর অলসো soft but harder than alkali. Alkali metals কি বললাম না এই অ্যালকালি মেটালের ফিজিক্যাল স্টেটটা কি না অ্যালকালি মেটালটা সিলভারি হোয়াইট, এরা হচ্ছে কি অত্যন্ত চকচকে থাকে, এরা সিলভারি হোয়াইট থাকে। অ্যালকালি মেটালগুলো কিন্তু সিলভারি হোয়াইট থাকে আর এখানে অ্যালকালাইন আর্থ মেটালগুলো কি থাকে সিলভারি থাকে। যেহেতু এর সিলভারি আর এগুলো হচ্ছে সিলভারি হোয়াইট সুতরাং অ্যালকালি মেটালগুলো হচ্ছে কি মোর ব্রাইট থাকে। কি থাকে মোর ব্রাইট থাকে কিসের জন্য ডিউ টু সিলভারি হোয়াইট। আর এগুলো থাকে লেস ব্রাইট, কি থাকে এর উজ্জ্বলতা একটু কম থাকে, লেস ব্রাইট, এর উজ্জ্বলতা তুলনামূলকভাবে কম থাকে। আর অ্যালকালি মেটালগুলো থাকে সফট মেটাল, এগুলো একেবারে নরম মেটাল। আর এগুলো নরম কিন্তু অ্যালকালি মেটালের থেকে কিছুটা হলে শক্ত থাকে। কি বলতো এগুলো নরম বাট এদের থেকে কিছুটা কি থাকে শক্ত থাকে। এইগুলো এদের ফিজিক্যাল স্টেট। এবারে আমরা আলোচনা করব মেটালিক ক্যারেক্টার সম্পর্কে। এরপরে আমরা আলোচনা করব মেটালিক ক্যারেক্টার। কি আলোচনা করব মেটালিক ক্যারেক্টার। মেটালিক ক্যারেক্টার
মেটালিক ক্যারেক্টার। আচ্ছা মেটালিক ক্যারেক্টারটা কাকে বলে বলেছিলাম বলো তো? টেন্ডেন্সি টু লুজ ইলেকট্রন ভেরি কুইকলি, যে সমস্ত এলিমেন্ট যত তাড়াতাড়ি ইলেকট্রন বর্জন করতে পারবে তার ধাতব চরিত্র তত কি হবে, বেশি হবে। এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম, লাস্ট ক্লাসে যেটা পড়েছিলাম যে ক্লাসিফিকেশন অফ এলিমেন্টসে, যে ধাতব চরিত্র বলতে কি বোঝো না, যে এলিমেন্ট যত সহজে ইলেকট্রন বর্জন করতে পারবে তার ধাতব চরিত্র তত বেশি হবে। তাহলে মেটালিক ক্যারেক্টার মিন্স টেন্ডেন্সি টু লুজ ইলেকট্রনস। কি বললাম, এর ডেফিনেশন দেখি হবে, মেটালিক ক্যারেক্টার মিন্স metallic character means tendency to lose electron, যে যত বেশি ইলেকট্রনকে রিলিজ করতে পারবে তার মেটালিক ক্যারেক্টার তত বেশি হবে। সেখান থেকে আমরা বলতে পারি মেটালিক ক্যারেক্টার ডাইরেক্টলি প্রপোর্শনেট উইথ সাইজ। মেটালিক ক্যারেক্টার directly proportional size of atom, কিসের জন্য হবে? দেখো সাইজ যত বড় হবে, ধরো একটা নিউক্লিয়াস, এখানে একটা ইলেকট্রন রয়েছে, এর সাইজ ছোট, আর একটা নিউক্লিয়াস কি রয়েছে, সাইজ অনেক বড়। কি বললাম, সাইজ অনেক বড়। এইখানটায় দেখতে পাচ্ছি নিউক্লিয়াস এবং সর্ববৈধ কক্ষের ইলেকট্রনের মধ্যে ডিসটেন্স অনেক কম। তাহলে ডিসটেন্স অনেক কম হওয়ার জন্য সর্ববৈধ কক্ষের ইলেকট্রনটাকে কি করবে, সে টেনে রাখবে। তাহলে এখান থেকে ইলেকট্রন রিলিজ করা কি হবে, ভেরি ডিফিকাল্ট হয়ে পড়বে, কারণ এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা থাকে কি অনেক বেশি থাকে, যার জন্য এই ইলেকট্রনটাকে রিলিজ করার জন্য অনেক বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হয়। বাট ইন কেস অফ দিস অ্যাটম, এখানে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে ডিসটেন্স অনেক বেশি, ফলে কি ফোর্স অফ অ্যাট্রাকশনের পরিমাণ অনেক কম। তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশনের পরিমাণ কম থাকার জন্য বাইরের ইলেকট্রনটাকে আমরা ইজিলি রিলিজ করতে পারি কম পরিমাণ শক্তি প্রয়োগ করে। সুতরাং বলতে পারি যে সাইজ যত বড় হবে মেটালিক ক্যারেক্টার কি হবে, তত ভালো হবে, তত ইলেকট্রন লুজ করার টেন্ডেন্সি তার অনেক বেশি থাকে। ইলেকট্রন লুজ করার টেন্ডেন্সি এই ক্ষেত্রে অনেক বেশি থাকে। আর এই ক্ষেত্রে সাইজ ছোট হওয়ার জন্য নিউক্লিয়ার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি থাকে, ফলে ইলেকট্রন লুজ করার টেন্ডেন্সি সেটা কি থাকে, অনেক কম থাকে, যার জন্য এর মেটালিক ক্যারেক্টার অনেক কম হয়। সাইজ ছোট হলে মেটালিক ক্যারেক্টার কম হবে, সাইজ বড় হলে সেক্ষেত্রে মেটালিক ক্যারেক্টার অনেক বেশি হবে। তবে অ্যালকালি মেটালস আর মোর মেটালিক দেন অ্যালকালাইন আর্থ মেটাল। কিসের জন্য বললাম, অ্যালকালি মেটালস আর মোর মেটালিক। Alkali metals are more metallic than alkaline earth metal. Alkaline earth মেটাল, অ্যালকালাইন আর্থ মেটালের তুলনায় অ্যালকালি মেটালগুলো কি থাকে, মোর মেটালিক থাকে। কারণটা কি না, পিরিয়ড বরাবর কি থাকে, ডান দিকে, বাম দিকে কি থাকে, অ্যালকালি মেটালগুলো থাকে, ডান দিকে কি থাকে, অ্যালকালাইন আর্থ মেটাল থাকে। পর্যায় সারণী একেবারে বাম দিকে থাকে কি, অ্যালকালি মেটাল থাকে, আর তারপরে থাকে অ্যালকালাইন আর্থ মেটালগুলো। তো আমরা জানি পিরিয়ড বরাবর যখন লেফট টু রাইটের দিকে যাব তখন কি থাকবে, সাইজ কি করে ছোট হয়ে যায়। তো যত পিরিয়ড বরাবর বাম দিক থেকে ডান দিকে যাব সাইজ কি থাকবে, ছোট হয়ে যাবে। আর সাইজ ছোট হয়ে যাওয়া মানে সেখানে ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেশি থাকে, ফলে কি হয়, সেখান থেকে ইলেকট্রন রিলিজ করা অনেক কঠিন হয়ে যায় তুলনামূলকভাবে অ্যালকালি মেটালের থেকে। কারণ অ্যালকালি মেটালের ভলিউমটা অনেক কি থাকে, বড় থাকে অ্যালকালাইন আর্থ মেটালের থেকে। সেই জন্য কি হয়, অ্যালকালি মেটালগুলোর যে মেটালিক ক্যারেক্টার অনেক ভালো হয়। এরপরে আমরা জানবো কি, বয়েলিং পয়েন্ট অ্যান্ড মেল্টিং পয়েন্ট।
বয়লিং পয়েন্ট এন্ড মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট এন্ড মেল্টিং পয়েন্ট, গলনাঙ্ক এবং ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক। মেল্টিং, মেল্টিং মানে কি হচ্ছে গলানো, আর বয়লিং, বয়লিং মিন্স ফুটানো। বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট কার উপরে ডিপেন্ড করে? তা মেটালিক বন্ডিং এর উপর ডিপেন্ড করে থাকে। বয়লিং পয়েন্ট এন্ড মেল্টিং পয়েন্ট ডিপেন্ডস অন মেটালিক বন্ডিং। বয়লিং পয়েন্ট শর্টে লিখে দিচ্ছি, বয়লিং পয়েন্ট and melting point depends on metallic bonding, metallic bonding কার উপরে ডিপেন্ড করে? মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট ডিপেন্ড করে তার মেটালিক বন্ডিং এর উপরে, মেটালিক বন্ডিং এর উপরে। আবার মেটালিক বন্ডিং কার উপরে নির্ভর করে? মেটালিক বন্ডিং ডাইরেক্টলি প্রপোর্শনেট নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন এন্ড ইনভার্সলি প্রপোর্শনেট সাইজ অফ অ্যাটম। আবার মেটালিক বন্ডিং ডিপেন্ড করে কার উপরে? না মেটালিক বন্ডিং আবার ডিপেন্ড করে, মেটালিক বন্ডিং ডিপেন্ডস কার উপরে নির্ভর করে? মেটালিক বন্ডিং ডিপেন্ড করে না মেটালিক বন্ডিং directly proportionate number of valence electron, number of valence cell electron, valence cell electron। যার ভ্যালেন্স সেল ইলেকট্রন যত বেশি হবে কি বললাম? তার মেটালিক বন্ডিং তত বেশি হবে, আর মেটালিক বন্ডিং বেশি হওয়া মানে তার বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট তত বেশি হবে। কি বললাম? না মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট ডিপেন্ডস অন মেটালিক বন্ডিং। বয়লিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্টটা ডিপেন্ড করে কার উপরে? তার মেটালিক বন্ডিং এর উপরে। আবার মেটালিক বন্ডিং কার উপরে ডিপেন্ড করে? নাম্বার অফ ভ্যালেন্স সেল ইলেকট্রন। যার ভ্যালেন্স ইলেকট্রন যত বেশি হবে তার কি হবে? মেটালিক বন্ডিং বেশি হবে, আর মেটালিক বন্ডিং বেশি হওয়া মানে তার মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বেশি হবে। দ্যাট মিন্স আমরা বলতে পারি কি তাহলে? দ্যাট ইজ বলতে পারি যে বয়লিং পয়েন্ট এন্ড মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট এন্ড মেল্টিং পয়েন্ট ডাইরেক্টলি প্রপোর্শনেট নাম্বার অফ কি বললাম? ভ্যালেন্স সেল ইলেকট্রন, ভ্যালেন্স সেল ইলেকট্রন। যার ভ্যালেন্স সেলে যত বেশি ইলেকট্রন হবে তার বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট তত বেশি হবে। এই গেল এক নম্বর। এটা ছিল এক নম্বর। এক নম্বর ছিল কি না তার মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট নির্ভর করে কার উপরে? নাম্বার অফ ভ্যালেন্স সেল ইলেকট্রনের উপরে। দ্বিতীয়ত কি বলেছিলাম? না মেটালিক বন্ডিং ইনভার্সলি প্রপোর্শনেট। দ্বিতীয় বলেছিলাম মেটালিক বন্ডিং ইনভার্সলি প্রপোর্শনেট সাইজ অফ অ্যাটম এন্ড ইনভার্সলি প্রপোর্শনেট। সেকেন্ড যে পয়েন্টটা ছিল সেটা কি? মেটালিক বন্ডিং ইনভার্সলি প্রপোর্শনেট কি বলেছিলাম? সাইজ অফ অ্যাটম, সাইজ অফ অ্যাটম। অ্যাটমের সাইজ যত বড় হবে তার কি হবে? মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট তত কি হবে? কম হবে। কি বললাম? সাইজ যত বড় হবে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট তত কি হবে? কম হবে। যেহেতু বয়লিং পয়েন্ট বেশি, এখানে ইনভার্সলি প্রপোর্শনেট, সুতরাং বলতে পারি তার মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কি করবে? বয়লিং পয়েন্ট এন্ড মেল্টিং পয়েন্ট ইনভার্সলি প্রপোর্শনেট সাইজ অফ অ্যাটম। কি বললাম? না বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট ডিপেন্ডস অন মেটালিক বন্ডিং। তার মেটালিক বন্ডিং এর উপর নির্ভর করে। মেটালিক বন্ডিং আবার দুটো জিনিসের উপরে নির্ভর করে। একটা হচ্ছে কি নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। ভ্যালেন্স ইলেকট্রন যত বেশি হবে তার মেটালিক বন্ডিং তত বেশি হবে, আর মেটালিক বন্ডিং বেশি হওয়া মানে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বেশি। এন্ড বলেছি মেটালিক বন্ডিং ইনভার্সলি প্রপোর্শনেট উইথ সাইজ। সাইজ যত বড় হবে তার মেটালিক বন্ডিং তত কি হবে? কম হবে, আর সাইজ যত হচ্ছে ছোট হবে তার মেটালিক বন্ডিং তত কি হবে? বেশি হবে। সুতরাং বলতে পারি যে বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট ইনভার্সলি প্রপোর্শনেট সাইজ অফ অ্যাটম। অ্যাটমের সাইজ যত ছোট হবে তার বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট তত বেশি হবে।
এক্সাম্পল নেব। এক্সাম্পল কি নেব? এক্সাম্পল যদি ধরো এক্সাম্পল নিলাম সোডিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম, সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম নিলাম। তো এখানে এর সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন কটা? একটা। আর এর ভ্যালেন্সের ইলেকট্রন কটা? দুটো রয়েছে। তার কি বলেছি? যার ভ্যালেন্সের ইলেকট্রন যত বেশি থাকবে তার মেটালিক বন্ডিং, বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট বেশি, তার এর ভ্যালেন্সের দুটো ইলেকট্রন রয়েছে। সুতরাং কি হবে? ম্যাগনেসিয়ামের কি থাকবে? বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট অনেক বেশি থাকবে। তাহলে এক নম্বর গেল যে এক নম্বর কি ছিল? ভ্যালেন্স ইলেকট্রন অফ ম্যাগনেসিয়াম ইজ মোর দেন সোডিয়াম। এক নম্বর ভ্যালেন্স ইলেকট্রন অফ ম্যাগনেসিয়াম ইজ গ্রেটার দেন সোডিয়াম। সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন বেশি ছিল। দ্বিতীয়ত কি বলেছি? সাইজ, অ্যাকর্ডিং টু সাইজ, অ্যাকর্ডিং টু সাইজ। সাইজ কার বড়? না সাইজ হচ্ছে কি সোডিয়ামের বড়, ম্যাগনেসিয়ামের ছোট। কারণ পিরিয়ড বরাবর লেফট টু রাইট, সোডিয়ামের ডান সাইডে কি রয়েছে? ম্যাগনেসিয়াম রয়েছে। সাইজ অফ ম্যাগনেসিয়াম ছোট আর এর ক্ষেত্রে হচ্ছে কি বড়। সাইজ অফ সোডিয়াম, সাইজ অফ সোডিয়াম ইজ গ্রেটার দেন ম্যাগনেসিয়াম। যেহেতু ম্যাগনেসিয়ামের সাইজ ছোট সুতরাং তার কি হবে? তার বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট অনেক বেশি হবে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? যে অ্যালকালাইন আর্থ মেটাল আছে হ্যাভ মোর স্ট্রং মেটালিক বন্ডিং। এদের ক্ষেত্রে মেটালিক বন্ডিং অ্যালকালাইন আর্থ মেটালের অনেক বেশি, কাল থেকে অ্যালকালি মেটাল থেকে। তাহলে আমরা লিখতে পারি যে অ্যালকালাইন আর্থ মেটাল হ্যাভ মোর স্ট্রং মেটালিক বন্ডিং। কি বুঝলাম? না অ্যালকালাইন আর্থ মেটাল have more strong metallic bonding than alkali metals. অ্যালকালাইন আর্থ মেটাল গুলোর কি থাকে? মোর মেটালিক বন্ডিং থাকে বা স্ট্রং মেটালিক বন্ডিং থাকে। কার থেকে? অ্যালকালি মেটালসের থেকে। কিসের জন্য? বিকজ অফ কি হচ্ছে? মোর ভ্যালেন্সিয়াল ইলেকট্রন। এখানে কি থাকছে? মোর ভ্যালেন্সিয়াল ইলেকট্রন। বিকজ অফ মোর ভ্যালেন্সিয়াল ইলেকট্রন। অ্যালকালাইন আর্থ মেটালগুলোর ভ্যালেন্সিয়ালে বেশি সংখ্যক ইলেকট্রন থাকে, যার জন্য ওদের আবার হচ্ছে কি মোর মেটালিক থাকে। ঠিক আছে, এবারে আমরা যেটা বলবো তাহলে কি না ডাউন দ্য গ্রুপ কি থাকবে? তাহলে এদের অর্ডারটা কি হবে? না বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্টের যে অর্ডার সেটা কি হবে? ডাউন দ্য গ্রুপ কি করবে? ডিক্রিজ করবে। কি বললাম? বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্টে ডাউন দ্য গ্রুপ। এদের ক্ষেত্রে কি হবে? ডাউন দ্য গ্রুপ কি করবে? সাইজ ইনক্রিজ করবে। ডাউন দ্য গ্রুপ সাইজ ইনক্রিজ করবে। কি বললাম? ডাউন দ্য গ্রুপ সাইজ কি করবে? ইনক্রিজ করবে। আর সাইজ ইনক্রিজ করছে মানে কি? তার মেটালিক বন্ডিং ডিক্রিজ করবে। মেটালিক বন্ডিং কি হবে? ডিক্রিজ করবে। মেটালিক বন্ডিং কি হবে? ডিক্রিজ করবে। আর মেটালিক বন্ডিং যদি ডিক্রিজ করে কি হবে? তাহলে তার বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট ডিক্রিজ করবে। বয়লিং পয়েন্ট এন্ড মেল্টিং পয়েন্ট কি করবে? ডিক্রিজ করবে। সিমিলারলি এর ক্ষেত্রে কি হবে? ডাউন দ্য গ্রুপ, ডাউন দি গ্রুপ কি হবে? সাইজ ইনক্রিজ করবে। আর সাইজ ইনক্রিজ করছে মানে মেটালিক বন্ডিং, মেটালিক বন্ডিং ডিক্রিজ করবে।
মেটালিক বন্ডিং ডিক্রিজ করবে, কারণ আমরা জানি মেটালিক বন্ডিং ইনভার্সলি প্রপোর্শনেট উইথ সাইজ। সাইজ যত বড় হবে তার মেটালিক বন্ডিং তত কি হবে, কম হবে। আবার মেটালিক বন্ডিং যদি কম হয় তাহলে বয়েলিং পয়েন্ট এন্ড মেল্টিং পয়েন্ট কি হবে, কম হবে, কারণ বয়েলিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট ডিপেন্ড করে তার মেটালিক বন্ডিং এর উপর। তাহলে এদের অ্যাকচুয়াল অর্ডারটা কি হবে না, এদের অ্যাকচুয়াল অর্ডারটা হবে গ্রুপের যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এন্ড ফ্রান্সিয়াম। গ্রুপ বরাবর যত নিচের দিকে যাব তত কি হবে, বয়েলিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট ডিক্রিজ করবে। সিমিলারলি এদেরও বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এন্ড রেডিয়াম। গ্রুপ বরাবর যত নিচের দিকে যাব তত কি হবে, এদের বয়েলিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট ডিক্রিজ করবে। এবারে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি ডেনসিটি। কি করব, ডেনসিটি। এবারে আমরা কাকে নিয়ে আলোচনা করব, ডেনসিটিকে নিয়ে আলোচনা করব। সরি ব্রাদার, একটু কালি ভরে নিচ্ছি, ডিস্টার্ব হচ্ছে তোমাদের। কালিটা অনেকটা শেষ হয়ে গেছিল তাই ভরে নিলাম। এরপরে আমরা আলোচনা করব কি নিয়ে, ডেনসিটি। কাকে নিয়ে আলোচনা করব, ডেনসিটি। ডেনসিটি নিয়ে আলোচনা করব। ডেনসিটিতে আমরা কি জানি, ডেনসিটি 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 মিন্স মাস বাই ভলিউম। মাস বাই ভলিউম। দেখো মাস যত বেশি হবে, কি বললাম, মাস যত ইনক্রিজ করবে তার ডেনসিটি তত ইনক্রিজ করবে। যার মাস বেশি তার ডেনসিটি বেশি, আর যার ভলিউম যত ডিক্রিজ করবে তার ডেনসিটি তত কি হবে, ইনক্রিজ করবে। তাহলে কি দেখলাম, মাস যত বেশি হবে তার ডেনসিটি তত বাড়বে, আবার ভলিউম যত ডিক্রিজ করবে, ভলিউম যত ছোট হবে তত ডেনসিটি কি করবে, ইনক্রিজ করবে। ঠিক আছে, এবারে যদি আমরা বলি যে অ্যালকালাইন আর্থ মেটাল আর মোর ডেন্স দেন অ্যালকালি মেটাল। কিসের জন্য বললাম, অ্যালকালাইন আর্থ মেটাল, অ্যালকালাইন আর্থ metals are more dense than alkali metal, more dense than alkali metals। alkali metals এর থেকে alkaline earth metal গুলো more dense, তাদের ডেনসিটি অনেক বেশি। কারণ কি, alkali metal এর থেকে alkaline earth metal গুলোর ভলিউম কি অনেক ছোট, তার ছোট হওয়ার জন্য কি তার ডেনসিটি অনেক বেশি, এক নম্বর কারণ। দ্বিতীয় কারণ কি, অ্যালকালি মেটালের থেকে অ্যালকালাইন আর্থ মেটালগুলোর মাস অনেক বেশি, মাস বেশির জন্য কি হয় তাদের ডেনসিটি অনেক বেশি থাকে। যেমন এক্সাম্পল দেখি, ধরো সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম। সোডিয়ামের 11 আর মাস হচ্ছে 23, ম্যাগনেসিয়ামের হচ্ছে 12 আর মাস হচ্ছে 24। তাহলে এই দুটোকে যদি আমরা তুলনা করি কি দেখতে পাবো না, এক নম্বর যেটা দেখতে পাবো যে মাস অফ ম্যাগনেসিয়াম is greater than mass of sodium। তাহলে mass of magnesium ব্র্যাকেটে 24 greater than sodium। সোডিয়াম কত, 23, এক নম্বর গেল। দ্বিতীয়ত আমরা কি দেখতে পাচ্ছি, সাইজ, কি বললাম, ভলিউম কার বড়, সোডিয়ামের ভলিউম বড় আর ম্যাগনেসিয়ামের ভলিউম হচ্ছে ছোট। তাহলে যার ভলিউম ছোট হবে তার কি হবে, ডেনসিটি অনেক বেশি হবে। তাহলে কি বললাম যে ভলিউম অফ কি থাকছে, সোডিয়াম গ্রেটার দেন ম্যাগনেসিয়াম। তাহলে ম্যাগনেসিয়ামের ভলিউম ছোট, যার জন্য কি হবে, তার ডেনসিটি অনেক বেশি হবে। এবারে ডাউন দ্য গ্রুপ কি হবে, ডেনসিটি ইনক্রিজ করবে। কি বললাম, ডাউন দ্য গ্রুপ বরাবর যত নিচের দিকে যাব ডেনসিটি তত কি হবে, ইনক্রিজ করবে। এই কি জানি না, এই জানি
না ডাউন দ্য গ্রুপ ডেনসিটি ইনক্রিজ করবে, ডাউন দি গ্রুপ ডেনসিটি ইনক্রিজ করবে, গ্রুপ বরাবর যত নিচের দিকে যাব ডেনসিটি তত ইনক্রিজ করবে। আচ্ছা তোমরা জিজ্ঞেস করবে স্যার একটু আগে বলেছিলেন সাইজ যত বড় হবে তার ডেনসিটি কম হবে আর ভলিউম যত কি হবে ছোট হবে তার ডেনসিটি বড় হবে, কিন্তু এখানে তো আমরা জানি ডাউন দ্য গ্রুপ কি থাকে তার ভলিউম অনেক বাড়তে থাকে, যত নিচের দিকে যাব ভলিউম বাড়বে, তাহলে স্যার কি করে ডেনসিটি বাড়তে থাকলো? আমি একটু আগে বলেছিলাম ভলিউম যত ছোট হবে তার ডেনসিটি তত বেশি হবে আর ভলিউম যত বড় হবে তার ডেনসিটি তত কম হবে। স্যার এখানে আপনি কি করে বললেন যে ডেনসিটি বেশি হবে, কারণ ডাউন দ্য গ্রুপ তো আবার তার কি হচ্ছে না ভলিউম বাড়ছে, কি করে হয়? হ্যাঁ না ডাউন দ্য গ্রুপ আমরা যত নিচের দিকে যাব, যত আমরা নিচের দিকে যাব তত কি হবে তার ভলিউম ইনক্রিজ করবে, সাইজ বড় হবে, সাইজ বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হচ্ছে তার অ্যাটমিক মাস ইনক্রিজ করছে। কি বললাম? ডাউন দ্য গ্রুপ যেমন ভলিউম বাড়ছে সেই সঙ্গে সঙ্গে কি হচ্ছে অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করছে, তো অ্যাটমিক নাম্বারের বৃদ্ধিটা তার ভলিউমের থেকে অনেক বেশি পরিমাণ বৃদ্ধি পায়। কি বললাম? ভলিউমের তুলনায় তার অ্যাটমিক মাসটা অনেক বেশি পরিমাণ বৃদ্ধি পায়, যার জন্য কি হয় ডাউন দ্য গ্রুপ ডেনসিটি বৃদ্ধি পায়, মানে ভলিউমটাকে তার অ্যাটমিক মাস ছাপিয়ে যায়, যার জন্য কি হয় তার ডেনসিটি অনেক বেশি হয়ে যায়। ঠিক আছে, সেই জন্য আমরা কি করব না এদের যে অর্ডারটা দেখব যে ডাউন দ্য গ্রুপ কি হয় আমরা দেখব কি না লিথিয়াম, সোডিয়াম, তারপরে হচ্ছে পটাশিয়াম, লিথিয়ামের থেকে পটাশিয়াম বেশি, তারপরে হচ্ছে সোডিয়াম, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, তারপর হচ্ছে রুবিডিয়াম, সিজিয়াম এন্ড ফ্রান্সিয়াম। দেখো ডাউন দ্য গ্রুপ যত নিচের দিকে যাচ্ছে তার ডেনসিটি তত বাড়বে, তবে এইখানটা একটু এক্সেপশনাল কেস রয়েছে। কি বললাম? এই জায়গাটায় একটু এক্সেপশনাল কেস রয়েছে, এটা হচ্ছে একটা ব্যতিক্রম যে লিথিয়াম তারপরে সোডিয়াম তারপরে পটাশিয়াম হওয়া উচিত ছিল, কিন্তু না হয়ে কি থাকলে না পটাশিয়ামের থেকে সোডিয়ামের ডেনসিটি অনেক বেশি, এটা একটা এক্সেপশনাল কেস। এন্ড গ্রুপ 2 যেটা থাকছে সেটা হচ্ছে কি এটা লেখার একটা না স্ট্যান্ডার্ড পদ্ধতি আছে, গ্রুপ 2 লেখার ক্ষেত্রে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। কি বললাম? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তারপরে স্ট্রনসিয়াম, বেরিয়াম এন্ড রেডিয়াম, এরকম করে লিখবে। কি লিখবে? এরকম করে লিখবে। এটা হচ্ছে এক্সেপশনাল, যে প্রথমে থাকবে সবথেকে কম থাকবে ক্যালসিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে বেরিয়াম, তারপরে স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, তাহলে এটা হচ্ছে এক্সেপশনাল। কি বললাম না এইখানটা একটা এক্সেপশনাল কেস দেখবো আর এইখানটা একটা এক্সেপশনাল কেস দেখবো, যে এদের ডেনসিটি অর্ডারের এইটা হচ্ছে এক্সেপশনাল, TiOL, এটা হচ্ছে একটা এক্সেপশনাল কেস। এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ফ্লেম টেস্ট। কি করব? ফ্লেম টেস্ট নিয়ে আলোচনা করব। কি করব? ফ্লেম টেস্ট। ফ্লেম টেস্ট এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের এক্সামে আসে ফ্লেম টেস্ট করলে কোন এলিমেন্ট কি কালার শো করে, একটা জয়েন্টেও আসে, ভালো করে দেখে রাখবে। কি বললাম না ধরো এটা একটা বার্নার থাকলো, এই বার্নারে কি থাকছে একটা আগুনের শিখা থাকে, আগুনের শিখা, এই শিখার সামনে যখন আমরা কি করব না একটা এলিমেন্টকে প্লাটিনাম ওয়্যারের সাহায্যে ধরবো এই বার্নারের শিখাতে, তখন কি করবে এলিমেন্টটা সেই শিখা থেকে কিছুটা পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব করে জাম্প করে এক্সাইটেড স্টেটে পৌঁছে যাবে। কি বললাম? যখন এলিমেন্টকে এই একটা ফ্লেমে নিয়ে ধরবো প্লাটিনাম ওয়্যারের সাহায্যে, তখন সেই এলিমেন্টটা কি করবে বার্নারের এই শিখা থেকে এনার্জিকে অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব করে সে কি করবে গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে পৌঁছে যাবে, আর এক্সাইটেড স্টেট থেকে যখন আবার এনার্জি রিলিজ করে গ্রাউন্ড স্টেটে ফিরে আসবে তখনই কি করবে কালার শো করবে। কি বললাম না একটা এলিমেন্টসকে যখন আমি বার্নারের শিখায় কি করব ধরবো, তখন সে কি করবে এনার্জি অ্যাবজর্ব করবে, ফ্লেমের সাহায্যে যখন হিট করবে কি করব অন হিটিং উইথ দ্য ফ্লেম, on heating with the flame
হিটিং উইথ দি ফ্লেম আয়ন্স কি করবে না আয়ন্স ইন ভ্যালেন্স শেল কি করবে না ইলেকট্রন গুলো কি করবে এনার্জিকে অ্যাবজর্ব করবে কি বললাম না যখন অন হিটিং উইথ দ্য ফ্লেম আয়ন্স ইন ভ্যালেন্স শেল আয়ন্সের থেকে যদি আমরা ইলেকট্রন বলি ভালো হবে কি বলে অন হিটিং উইথ দ্য ফ্লেম কি করবে ইলেকট্রন in valence shell jump to excited state কি করবে না যখন একটা এলিমেন্টকে আমরা বার্নারে হিট করব হিট করলে কি করবে এলিমেন্টটা সেই বার্নার থেকে এনার্জিকে অ্যাবজর্ব করবে এনার্জি অ্যাবজর্ব করে সে কি করবে জাম্প করে এক্সাইটেড স্টেটে পৌঁছে যাবে and when electron return back to the ground state কি করবে when electron return to ground state then they show color তখনই তারা কি করবে কালার শো করবে না যখন এলিমেন্টস গুলোকে কি করব ফ্লেমের সাহায্যে ফ্লেমে ধরবো ফ্লেম থেকে এলিমেন্ট গুলো কি করবে এনার্জি অ্যাবজর্ব করবে এনার্জি অ্যাবজর্ব করা মানে কি গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে জাম্প দিয়ে চলে যাবে আবার এক্সাইটেড স্টেট থেকে যখন এনার্জি রিলিজ করে গ্রাউন্ড স্টেটে ফিরে আসবে তখন সে কি করবে কালার শো করবে এরপরে আমরা দেখব যে কোন এলিমেন্টগুলো কি ধরনের কালার শো করে একটা হচ্ছে অ্যালকালি মেটালস আর অ্যালকালাইন আর্থ মেটালস অ্যালকালি মেটালস গুলো কেমন ধরনের কালার শো করে গ্রুপ 1 বা অ্যালকালি মেটালস কোনগুলো হয় না গ্রুপ 1 এর যেমন হচ্ছে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এইগুলো তো এই সমস্ত যে এলিমেন্টগুলো রয়েছে এটা কি কালার করে ক্রিমসন রেড এর কালার লিথিয়াম হচ্ছে ক্রিমসন রেড কালার দেখা যায় সোডিয়াম যে কালারটা দেখায় সেটা হচ্ছে গোল্ডেন ইয়েলো এটা কি করে গোল্ডেন ইয়েলো কালার দেখা যায় আর পটাশিয়াম যে কালারটা দেখা যায় সেটা হচ্ছে ভায়োলেট কালার ভায়োলেট কালার এটা হচ্ছে কি রেড ভায়োলেট কালার দেখায় কি দেখায় রেড ভায়োলেট কালার কালার আর সিজিয়াম হচ্ছে কি ব্লু কালার দেখায় কি বললাম না লিথিয়াম যে কালারটা দেখায় সেটা হচ্ছে ক্রিমসন রেড কালার দেখায় কি দেখলাম না লিথিয়ামের কালার হচ্ছে ক্রিমসন রেড সোডিয়াম হচ্ছে গোল্ডেন ইয়েলো দেখায় পটাশিয়াম ভায়োলেট কালার দেখায় আর আরবি হচ্ছে রেড ভায়োলেট কালার দেখায় আর সিজিয়াম হচ্ছে ব্লু কালার দেখায় এরপরে আমরা কি করব অ্যালকালাইন আর্থ মেটালগুলোকে দেখব অ্যালকালাইন আর্থ মেটাল ইলেকট্রিক চলে গেছে একটু অসুবিধা হবে অ্যালকালাইন আর্থ মেটালস অ্যালকালাইন আর্থ মেটালগুলো কোনগুলো রয়েছে ধরো বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়াম এরা কি ধরনের কালার দেখায় ধরো বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম এরা হচ্ছে হোয়াইট কালার শো করে আর ক্যালসিয়াম হচ্ছে ব্রিক রেড কালার দেখা যায় ব্রিক রেড কালার দেখায় পোড়া ইটের বন্ধুর মতো পোড়া ইটের কালার দেখায় বেরিলিয়াম ম্যাগনেসিয়াম হোয়াইট কালার দেখায় আর ক্যালসিয়াম হচ্ছে ব্রিক রেড কালার দেখায় আর স্ট্রনসিয়াম যেটা দেখায় সেটা হচ্ছে কি ক্রিমসন রেড দেখায়
ক্রিমসন রেড, সিআর ইন ক্রিমসন রেড কালার দেখায়, আর ক্রিমসন রেড। আর বেরিয়াম যে কালারটা দেখায় সেটা হচ্ছে কি না অ্যাপেল গ্রিন দেখায়, অ্যাপেল গ্রিন, অ্যাপেল গ্রিন কালার দেখায়। এটা হচ্ছে সবুজ আপেলের যে কালার সেটা দেখায়। আর রেডিয়াম হচ্ছে কি দেখায়, রেডিয়াম রয়েছে শেষ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট রেডিয়াম, সেটা হচ্ছে রেড কালার দেখায়। কি বললাম, রেডিয়াম রেড কালার দেখায়। তো অ্যালকালাইন যে আর্থ মেটালগুলো রয়েছে তাদেরকে যদি ফ্লেমের সাহায্যে হিট করা হয়, এরকম যদি কি বললাম না ফ্লেমে যদি হিট করা হয়, এইখানে ধরলে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম এরা কি করবে, এখান থেকে এনার্জি এক্সট্রাক্ট করবে, এক্সাইটেড স্টেটে পৌঁছাবে, এক্সাইটেড স্টেট থেকে যখন আবার গ্রাউন্ড স্টেটে পৌঁছাবে তখন তারা কালার শো করবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে না বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম হোয়াইট কালার দেখায়, আর ক্যালসিয়াম হচ্ছে ব্রিক রেড কালার দেখায়, আর স্ট্রনসিয়াম ক্রিমসন রেড কালার দেখায়, আর বেরিয়াম হচ্ছে অ্যাপেল গ্রিন কালার দেখায়, আর রেডিয়াম হচ্ছে রেড কালার দেখায়। এই গ্রুপ 1 গ্রুপ 2 যে এলিমেন্টগুলো রয়েছে এদের কালার একটা পরীক্ষায় আসে তোমাদের, এখন না এলেও কিন্তু পরবর্তীকালে হায়ার এক্সাম যেগুলো হবে কম্পিটিটিভ এক্সামগুলো, সেখানে তাদের একটা কালার সম্পর্কে তোমাকে জানতে চাইবে। আজকের ক্লাস এতটা, নেক্সট ক্লাস আমরা জানবো কেমিক্যাল রিঅ্যাকশন সম্পর্কে। ওকে, বাই।